এইবারে কোনো সমস্যা হয়নি। বগুড়া পেরিয়ে ওরা পঞ্চগড় যায়, লাশ নামাই। রিয়াজ সবাইকে বিদায় দিয়ে আবার ব্যাকও করে। এসবে হয়ে যায় প্রায় বিকেল। পঞ্চগড় থেকে বের হওয়ার আগেই রিয়াজকে কেউ পেছন থেকে বলে, কাজটা ঠিক করিসনি। রিয়াজ হয়ে যায় অবাক। সবাইকে তো নামিয়ে দিল, গাড়িতে রিয়াজ একাই আছে, তাহলে পেছনে কে? রিয়াজ হুট করে আয়নায় তাকায় আর দেখে চাদর পরা সেই বৃদ্ধ লোকটা অ্যাম্বুলেন্সের পেছনে বসে আছে, যিনি রিয়াজকে এর আগেও অ্যাটাক করেছিল। রিয়াজ সেদিকটাতে তাকাতে তাকাতে করে বসে অ্যাক্সিডেন্ট, তাও ইন্সপেক্টর জয়নাল সাহেবের গাড়ির সাথে। এদিকে গাড়ি থেকে নেমে পড়ে ইন্সপেক্টর জয়নাল, করিম সাহেবও সাথে ছিল। রিয়াজ ভেবে নাই আজ জেলের ভাত খাওয়াই লাগবে, কিন্তু ব্যাপারটা হয়ে যায় উল্টো। জয়নাল সাহেব এসে বলে, সরি রিয়াজ ভাই, আমি দেখে শুনে করিনি অ্যাক্সিডেন্ট। আপনাকে দেখার খুব ইচ্ছা হলো, তাই খুঁজতে খুঁজতে আপনার কাছে আসা। সুযোগ পেয়ে রিয়াজ একটু ভাব নিয়ে বলে, তা ঠিক আছে, কিন্তু যদি আজ কিছু হয়ে যেত আমার? জয়নাল সাহেব একটু লজ্জিত চাহনিতে তাকিয়ে বলে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি ভাই, কিন্তু আমাকে এইটা বলুন, আপনি কিভাবে এই পঞ্চগড়ে এলেন? ওনার কথা শুনে রিয়াজ বলে, কেন, অ্যাম্বুলেন্স চালিয়ে এসেছি। জয়নাল সাহেব একটু কনফিউজড হয়ে আবার বলে, দেখুন রিয়াজ ভাই, আপনার সম্বন্ধে সব তথ্য আমি বের করেছি। শুনেছি আপনি অনেক সাহসী ড্রাইভার, আপনার ভাইও সাহসী ছিল, কিন্তু এই রোডেই তাকে পঙ্গু করা হয়েছে। তাই আমি ভাবছি আপনি কিভাবে এলেন, সাথে কোনো তাবিজ এনেছেন? ওনার কথা শুনে রিয়াজ এবার সিরিয়াস হয়ে বলে, আমি বুঝিনি আমার ভাইয়ের সাথে কি হয়েছিল। রিয়াজের প্রশ্নে জয়নাল সাহেব অবাক দৃষ্টিতে তাকাই, এরপর বলে, আপনি জানেন না? রিয়াজ মাথা নাড়িয়ে না জানার ইঙ্গিত দেয়। তখনই জয়নাল সাহেব রিয়াজকে এই রাস্তার সম্বন্ধে সব বলে। রিয়াজ ওনার পুরো কথা শুনে হতবাক হয়। আর কোনো কথা না বলে জয়নাল সাহেবকে বিদায় দিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্সে ঢুকে যায়। জয়নাল সাহেব কিছুটা অবাক হয়। ওনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই রিয়াজ অ্যাম্বুলেন্সে ঢুকে গেল। এরপর মাথার মধ্যে এক ঝাঁক রাগ নিয়ে রিয়াজ এগিয়ে যায় সেই বিলের রাস্তায়। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। রিয়াজ বিলের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন তার উপর অ্যাটাক হবে। সন্ধ্যার অন্ধকার নামতে না নামতে রিয়াজ অ্যাম্বুলেন্সের কাছে যায়। এরপর অ্যাম্বুলেন্স থেকে পানির বোতলটা বের করে পুরো অ্যাম্বুলেন্সে পানি ছিটিয়ে দেয়। আর যাই হোক, রিয়াজ অন্তত এইটুকু জানে যে পানি ছিটানোর পর সেই বৃদ্ধ জিনটা রিয়াজের সাথে দেখা করবে। যদি কোনো বিপদ হয় তাহলে জিনটা এসে তাকে বাঁচাবে। অ্যাম্বুলেন্সের চারপাশে পানি ছিটানোর পর রিয়াজ রাস্তার পাশে বসে থাকে সেই অশরীরীদের জন্য। 2 ঘন্টা পর কোনো সারা শব্দ পায় না রিয়াজ, তবুও মাথার মধ্যে জেদ এনে রাস্তার পাশে বসে থাকে সেই অশরীরীদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য। এমতো অবস্থায় রিয়াজের পেছন থেকে সেই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, লাভ নেই, আসবে না কেউ, তোমার অ্যাম্বুলেন্সে এখন লাশ নেই। বৃদ্ধের কথা শুনে রিয়াজ পেছনে তাকাই, দেখে সেই জিন চলে এসেছে। রিয়াজ ওনার কাছে এসে বসে। যদি লাশ তাদের টার্গেট হয় তাহলে আমার ভাইকে কেন পঙ্গু করলো? রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা বলে, তোমাকেও করতে আসতো, কিন্তু তুমি বোতলের পবিত্র পানি ছিটিয়ে দিয়েছ, এই জন্য ভয়ে তারা আসেনি। রিয়াজ নিজের বোকামি বুঝতে পেরে কিছুটা লজ্জা পাই, তবুও বৃদ্ধ লোকটাকে বলে, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? যেহেতু আপনি সর্বদা আমার উপকার করেন, সেই অধিকার থেকে বলবো, এই রাস্তায় যারা আমার ভাইকে পঙ্গু করেছে তাদের বন্দি করে দিতে পারবেন? রিয়াজের কথা শুনে জিনটি হেসে বলে, এখানে একটি জিন রয়েছে যার উচ্চতা অনেক, এটি আর কেউ নয়, চাদর পরা যে অভয়কে তুমি দেখতে পাও তার মূল ঠিকানা এখানে। কাল রাতে লাশ নিয়ে আসার সময় সে তোমার ক্ষতি করত আর লাশটাও নিয়ে যেত, কিন্তু টাঙ্গাইলের পর যে বাড়িতে তুমি অ্যাম্বুলেন্সের পবিত্র পানি ছিটিয়েছিলে সেখান থেকেই তুমি নিরাপদ হয়ে গিয়েছো। এই জন্য রাতে সে তোমাকে আক্রমণ করতে পারেনি। ওই বাজারে তোমাকে ভয় দেখিয়েছিল এই জন্য,
কারণ লাশ নামিয়ে তুমি অ্যাম্বুলেন্স ধুয়ে নিয়েছো, এতে পবিত্র পানি মুছে গেছে। তাই মাঝ রাস্তায় রাগ নিয়ে সে তোমাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু জয়নাল সাহেবের জন্য সেখানে জিনটা ব্যর্থ হয়। অবশেষে এই রাস্তায় তোমাকে ধরত, উল্টো তুমি নিজেই পবিত্র পানি ছিটিয়ে ওর জন্য অপেক্ষা করে যাচ্ছিলে। মূল কথা, নিজের অজান্তে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়েছো। রিয়াজ জিনের কথাগুলো শুনে হাবলা হয়ে যায়। তবুও না বোঝার ভান ধরে রিয়াজ বলে, চাদরওয়ালা জিনটার বাসা এখানে হলে সবখানে কেন তাকে দেখি? রিয়াজের প্রশ্নে জিন বলে, ওই জিনটা হলো তাদের সর্দার যারা লাশ চুরি করে। আমাদের জাতের মধ্যে মোট 3টা জাতি লাশ চুরি করে। এইটা হলো এই চাদরওয়ালা জিনের বংশ, আরেকটা হলো পিশাচ নামের জিনেরা। এইটুকু বলে বৃদ্ধ থেমে যায়। রিয়াজ বৃদ্ধকে থেমে যেতে দেখে বলে, আরেকটা জাতি কারা? আরেকটা জাত আছে যারা শুধু এই দেশে না, পুরো পৃথিবীতে লাশ চুরি করে। কিন্তু ওদের জিন বললেও ভুল হবে। ওদের কোনো জন্মদাতা নেই, আর না ওরা কাউকে জন্ম দেয়। ওরা লাশ চুরি করে না, ক্ষমতার বলে জিন্দা মানুষকে লাশ বানিয়ে দেয়। তাদের বংশে মোট 4 জন আছে। এই 4 জনই পুরো পৃথিবী ঘুরে মানুষ খায়। বৃদ্ধের কথা রিয়াজের ঘিলুতে ঢোকেনি, তাই রিয়াজ কথা এড়িয়ে আবার বলে, এখন আপনি এই চাদরওয়ালা লোকটাকে থামান। আমি চাদরওয়ালা জিনটাকে বন্দি করতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। কিন্তু এক সর্দারকে আটকালেও আরো 1000 সর্দার আসবে। ওদের বংশ বড়, একজনের পর আরেকজন সর্দার হবে। হোক, কিন্তু এই চাদরওয়ালা লোকটা আমার ভাইকে পঙ্গু করেছে। আমার একটাকেই বন্দি করা লাগবে। এরপর 1000 সর্দার আসুক, তাতে আমার কিছু না। মানুষ প্রতিশোধ নেয় মানুষের উপর, আর তুমি নিচ্ছ জিনদের উপর। তোমার সাহস অনেক, এই জন্যই তোমাকে আমরা নির্বাচন করেছি। আমাকে নির্বাচন করেছেন মানে? আমি কেন তোমাকে বারবার সাহায্য করেছি বা করতেছি জানো তুমি? না, কেন করেন? একজন মানুষের বাচ্চা আমাদের কাছে রয়েছে, যাকে আমরা সেই ছোটবেলা থেকে দেখভাল করি। একজন কবিরাজের গোলামি করতাম আমরা। সেই কবিরাজ আমাদের বশ করে মানুষের উপকার করত, কিন্তু ওনার এই কর্মকাণ্ডে কিছু ভুয়া কবিরাজের ব্যবসায় ক্ষতি যাচ্ছিল। তারা ষড়যন্ত্র করে আমার মালিক আর তার স্ত্রীকে হত্যা করে। তবে মৃত্যুর আগে মালিক আমাদের এই বাচ্চার দায়িত্ব দিয়ে গেছিল। আমাদের বলে গেছে বাচ্চাটার সব দেখভাল এবং বিয়েটাও যেন আমাদের ইচ্ছা মতোই হয়। বিয়ে দেওয়ার পরেই আমাদের মুক্তি মিলবে, এর আগে না। আমরা জিন, আমরা তো আর মানুষের বাচ্চা পালন করতে পারি না। তাই মালিকের আদেশ পালন করার জন্য বাচ্চাটাকে একটা মানুষের দুয়ারে রেখে আসি। উনি বাচ্চাটাকে লালন পালন করলেও বাচ্চাটা বড় হচ্ছিল আমাদের ইচ্ছাতে। যে লোকের ঘরে দিয়েছিলাম সেই লোকের ঘরে অভাব আসতে দেইনি। এইভাবে আজ 18 বছর কেটে যায়। এখন আমাদের উপযুক্ত পাত্রের দরকার ছিল, একজন সৎ ও সাহসী লোক। আমি কোন সাইড থেকে সৎ? আমি সিগারেট খাই, নেশা করি, ওসব তুমি চাইলেই ছেড়ে দিতে পারবে। কিন্তু তোমার ভেতরে একটা জীবন্ত প্রতিভা রয়েছে। ফেনীতে নিয়ে যাওয়া লাশের হত্যাকারীকে যেদিন তুমি খুন করেছো, সেটি ছিল তোমাকে নির্বাচন করার কারণ। তোমার রুমে যে বাচ্চা দৌড়াদৌড়ি করেছে, ওটা ওই মেয়ের পেটে ছিল, যে জন্মের আগেই মারা যায়। শুধু একটা মেয়ে না, একটা বাচ্চা হত্যার প্রতিশোধ তুমি নিয়েছো। আমি কি অজান্তে এসব ঘটিয়ে দিলাম? এজন্যই তো তোমাকে নির্বাচন করা। তুমি অভিনয় করনি, তোমার ব্যবহার দেখেই তোমাকে নির্বাচন করেছি। তো আপনাদের মেয়ে কই? ওর একটা ছবি দেখান। রিয়াজের কথা শুনে জিনটি হেসে বলে, কাল তোমার হাসপাতালে তাকে পাঠাচ্ছি আমরা। তোমার কালকের ভাড়া তাকে নিয়েই হবে, দেখে নিও। আমাদের দায়িত্ব শেষ হোক, এরপর আমরা সারা জীবনের জন্য তোমার আর ওর জীবন থেকে চলে যাব। রিয়াজ বৃদ্ধের কথা শুনে ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধ কথাটা বলে অ্যাম্বুলেন্সের পেছনে চলে যায়। রিয়াজ ওনাকে ডাক দিয়ে বলে, ওই মেয়ের নাম কি? দেখতে কেমন? কিন্তু বৃদ্ধের কোনো সারা শব্দ আসেনি। রিয়াজ একটু এগিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে আসে আর দেখে বৃদ্ধ তো দূরের কথা, ওনার ছায়াও নেই। এতে রিয়াজ এত বেশি অবাক হয়নি, কারণটা রিয়াজ জানে উনি জিন। মাথার মধ্যে কাহিনীর গোলকধাঁধা ঘুরঘুর করলেও
ব্যাপারটাকে মাথা থেকে ঝাড়তে চায় রিয়াজ, যেহেতু কাল সকাল ব্যতীত কোনো আপডেট পাবে না, তাই এই বিষয়ে ভেবেও লাভ নেই। দরজার কাছে এসে রিয়াজ অ্যাম্বুলেন্সে ওঠে। অ্যাম্বুলেন্স স্টার্ট করে পাশে তাকাতেই দেখে বৃদ্ধ বসে আছে। রিয়াজ আচমকা ওনাকে দেখে বলে, লুকোচুরি করছেন কেন? এভাবে হুটহাট আসা যাওয়া করলে তো ভয়ে মারা যাব। রিয়াজের কথা শুনে বৃদ্ধ হেসে বলে, আমি তোমার ভবিষ্যৎ জানি। কালো ছায়াদের যারা ভয় পায় তাদের সাথেই তোমার একদিন যুদ্ধ চলবে। যুদ্ধের কথা শুনে রিয়াজ উনার দিকে ব্রুকুসকে তাকাই। বৃদ্ধ আবার বলে, ভাবার কিছু নেই। হয়তো জন্ম তোমার বস্তিতে, আবার হতে পারে তুমি অ্যাম্বুলেন্স ড্রাইভার, কিন্তু তুমি এখনো জানোই না যে তুমি কি। রিয়াজ এবার মুখ চালিয়ে বলে, মূলত আপনি কি বোঝাতে চাচ্ছেন? রিয়াজের কথা শুনে বৃদ্ধ আবার হেসে বলে, নিয়তিকে তো বিশ্বাস করো। তুমি কখনোই ভাবনি যে তুমি অ্যাম্বুলেন্স ড্রাইভার হবে, আর না কখনো ভেবেছো যে আমার সাথে তোমার দেখা হবে। আমাদের ভবিষ্যৎ আগে থেকেই লেখা হয়ে থাকে। নিয়তিতে যা আছে তা ঘটেই। নিয়তি তার নিয়মে চলে। যতই আমরা নিজেদের আড়াল করি, নিয়তির নিয়মে আমাদের আসতেই হয়। পার্থক্য শুধু এইটুকুই, তোমরা মানুষরা জানো না যে নিয়তিতে কি লেখা, তবে আমরা জানি সব। আবার এখানেও বাধা আছে। কারো ভবিষ্যৎ যদি পূর্বে কাউকে বলে দিই আমরা, তবে সেটি আমাদের নিয়ম ভঙ্গে পড়বে। জিন জাতিতে এমন কোনো নিয়ম নেই, কিন্তু হ্যাঁ, আমরা ইঙ্গিত দিতে পারি, কিছু ব্যাখ্যা উল্লেখ করতে পারি, তবে পুরোপুরি না। তোমার নিয়তিতে ছিল আমাদের সাথে দেখা হবার, এবং সেটি হয়েছে। তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা। ওই চাদরওয়ালা জিনকে বন্দি করে এসেছি মাত্র, নিয়তিতে এটাই ছিল। বৃদ্ধের কথাগুলা রিয়াজের এক কান দিয়ে ঢুকলেও অন্য কান দিয়ে ফুরফুরিয়ে বের হতে থাকে। কথার ধাঁচ রিয়াজের কাঁচা মাথায় স্থগিত হতে পারে না। তবে বৃদ্ধের শেষ কথায় রিয়াজ বলে, নিয়তিতে ওটা লেখা ছিল মানে কোনটা? রিয়াজের কথা শুনে বৃদ্ধ একটি কাচের বোতল বের করে। এরপর সেটি রিয়াজের সামনে তুলে ধরে বলে, ভালোভাবে ভেতরে তাকাও। রিয়াজ বৃদ্ধের হাতে থাকা বোতলে নজর লাগিয়ে দেখে সেই চাদরওয়ালা জিনটা বোতলের ভেতর। আকারে অনেক ছোট, এবং সে বোতলের ভেতর ছটফট করছে। রিয়াজ অবাক হয়ে বলে, তার মানে আপনি তাকে বন্দি করে ফেলেছেন? বৃদ্ধ বোতলটা আবার নামিয়ে রিয়াজকে বলে, এটাই নিয়তিতে ছিল। এই বদজিনের বন্দী হওয়ার কারণ তুমিই ছিলে। জিনটাকে বন্দি তো আমি করব, কিন্তু তোমার ইচ্ছাই। নিয়তির কাজ নিয়তি করেই নিল, আর এই জন্যই এই বদজিন তোমাকে হত্যা করতে চেয়েছে। মনে করে দেখো, বাসায় সে তোমাকে মারতে এসেছিল, কারণ সে জানতো ওর মৃত্যু অর্থাৎ বন্দি তোমার ইচ্ছাতেই হবে। কিন্তু নিয়তিতে এইটা নেই যে তোমাকে সে মারবে। এই জন্য ওই বাচ্চা ছেলেটা তোমাকে রক্ষা করেছে। যে বাচ্চা ছেলেটির হত্যাকারীকে তুমি শাস্তি দিয়েছিলে, সেই বাচ্চাই তোমাকে বাঁচিয়েছিল। এরপর একের পর এক ভাবে ওই বদজিন তোমাকে আক্রমণ করে, আর তুমি কোনো না কোনো ভাবে বেঁচে যাচ্ছিলে। মূল কথা ওইটাই, নিয়তি তার নিয়মে চলে। শেষমেশ দেখো, সে আজ বন্দী, আর এই বন্দির মানে ওর মৃত্যুর মতো। সে সারা জীবন জিন রাজ্যে বন্দী থাকবে। রিয়াজ বৃদ্ধের কথা যত শুনছে ততই অবাক হচ্ছে। তার মানে শুরু থেকে এ অবধি যা হচ্ছে তা পূর্বেই হবার কথা ছিল। এদিকে বৃদ্ধ আবার বলে, অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়েছো সেই কবে? এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি সামনে আগাবে? আমি তোমার সাথেই আছি। আপাতত তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। রিয়াজ চিন্তায় বলদ হয়ে আর কোনো প্রশ্ন করেনি। সামনে তাকিয়ে অ্যাম্বুলেন্স চালানো শুরু করে, কিন্তু মাথায় এক ঝাঁক ভাবনা। রিয়াজ কিছু প্রশ্ন করার জন্য যখনই পাশে তাকাই, দেখে সিটে কেউ নেই। তার মানে বৃদ্ধ অদৃশ্য আছে। বেতাল হয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে রিয়াজ। এরপর এই ব্যাপারে ভাবতে ভাবতে অ্যাম্বুলেন্স চালাতে থাকে। সকাল 7টা। রিয়াজ অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের সামনে আসে। অ্যাম্বুলেন্স রাস্তার পাশে রেখে রিয়াজ সোজা চায়ের দোকানে যায়। বাকি ড্রাইভাররা ডিউটিতে চলে এসেছে।
রিয়াজকে দেখে একজন বলে, আরে রিয়াজ ভাই, লং ড্রাইভ করে এসেছেন, কেমন ছিল যাত্রা? রিয়াজ হেসে হেসে দোকানের সিটে এসে বসে। এরপর চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরাই, আর ওদের উদ্দেশ্যে বলে, এই অ্যাম্বুলেন্সের রহস্য তো আমরা জানি, আমরা ড্রাইভাররা হাজার ছায়ার আক্রমণে পড়ি, সবার রহস্য এক হলেও আমারটা কিন্তু ভিন্ন ছিল। রিয়াজের কথা শুনে পাশের জন বলে, আপনার বিষয়টা আমরা মাঝে মাঝে ভাবনা করি, আপনি না বললেও শাহরুখ আমাদের সবটা বলে। যেখানে আমরা মাসে একবার বা বছরে 2-3 বার ওদের সামনে পড়ি, সেখানে আপনি প্রতিদিন কেন ওদের সামনে পড়েন? আলাদা শত্রুতা আছে নাকি ওদের সাথে? ড্রাইভারের কথা শেষ হতেই দোকানি এসে রিয়াজের হাতে চায়ের কাপ দেয়। রিয়াজ কাপ হাতে নিয়ে এক চুমুক চা খাই, এরপর বলে, ছিল, এখন নেই, এটি নাকি নিয়তির খেলা। রিয়াজের কথায় সবাই রিয়াজের দিকে তাকাই। রিয়াজ সবার তাকানো দেখে আবার বলে, অবাক হওয়ার কিছু নেই, আমি যে কোনোভাবে জানলাম আমাদের ভবিষ্যৎ নাকি আগে থেকে লেখা হয়, এবং আমার নিয়তিতে নাকি এটাও আছে যে আজ একটা মেয়ের সাথে আমার দেখা হবে। কিন্তু হাস্যকর এইটাই যে আমি এখন বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেব। না ঘুমিয়ে মাথাটা ঝিম ধরে গেছে। ভবিষ্যৎ অবিশ্বাস করি না, যার মাধ্যমে জেনেছি উনাকে বিশ্বাস করা যায়। কিন্তু নিয়তির লেখাটা আমি বদলাবো। নিয়তির সাথে মস্করা করতে ইচ্ছা জাগলো আর কি। রিয়াজের কথায় সব ড্রাইভার উচ্চধ্বনিতে হাসতে থাকে, যেন সেরা একটা জোক শুনিয়ে দিল। ঠিক তখনই একটা মেয়ে এসে বলে, আপনার আর ভবিষ্যৎ বদলাতে হবে না, এদিকে আসুন। মুখ থেকে চা ফসকে বের হয়ে যায় রিয়াজের। সব ড্রাইভার হা করে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। এত সুন্দর আর মায়াবী চেহারার মেয়ে যেন আগে তারা কখনো দেখেনি। রিয়াজ নিজেই মেয়েটাকে দেখে হা হয়ে যায়। হয়তো ভাবছেন নিয়তি সঠিক সময়ে মেয়েটাকে উপস্থিত করেছে, এই জন্যই সবাই থ হয়। ব্যাপারটা তেমন না। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির সৌন্দর্য দেখে সবাই থ হয়ে যায়, যেন সবাই ভুলেই যায় যে নিয়তি নামের কিছু একটার কথা হচ্ছিল। সবাইকে এমন বোকাচন্দ্রের মতো তাকিয়ে থাকতে দেখে মেয়েটি এগিয়ে আসে আর রিয়াজের হাত ধরে টান দিয়ে বলে, চলুন আমার সাথে। রিয়াজের অন্য হাতে চায়ের কাপ ছিল। মেয়েটি রিয়াজের হাত ধরতেই চায়ের কাপ রাস্তায় পড়ে ভেঙে যায়, সিগারেটও হাত থেকে পড়ে যায়। যেন মেয়েটির সৌন্দর্যের ধ্যানে আটকে গেছে সে। শুধু সৌন্দর্য না, মেয়েটির স্পর্শ পেয়ে রিয়াজের সারা দেহ যেন রোবট হয়ে গেছে, তাল রেখে বেতাল আর কি। রিয়াজকে টেনে মেয়েটি রিয়াজের অ্যাম্বুলেন্সের কাছে আসে। রিয়াজ এখনো হা করে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটি রিয়াজের দিকে তাকিয়ে বলে, আমার চাচা আমাকে এখানে পাঠিয়েছে, কাল রাতে নাকি আপনাকে সব বলেছে। বিয়ে কবে করবেন বলেন? আমার সামনে এসএসসি পরীক্ষা, পরীক্ষার আগে আমার ফ্যামিলির কাছে প্রস্তাব আনবেন না কিন্তু, একেবারে পরীক্ষার পর। আমি রাজি। রিয়াজ বলে, কিসে? বিয়ে করতে। মানে? বিয়েতে আমি রাজি। হ্যাঁ, রাজি না থাকলেও কি করার, চাচা যেহেতু বলেছে আমার স্বামী আপনি হবেন, তো জিন চাচার কথা অমান্য কিভাবে করব? অমান্য করলেও আমি রাজি। হয়েছে হয়েছে, পড়াশোনা করেছেন কত দূর? আমি কলেজে পড়ি। কোন ইয়ারে? রিয়াজ বলে, ভুলে গেছি, কাল বলবো। সে বলে, মানে? রিয়াজ বলে, তোমাকে দেখে মাথা ঠিক নেই। আজাইরা, বয়স কত আপনার? 21। সে যাই হোক, আপনার বোকা চেহারাটা আমার ভালো লেগেছে। মাসুম হলেও মনের কথাটা সরাসরি বলতে পারেন, আমার মতোই। আজকে আমি যাই, আমার ক্লাস আছে। আবার বলি, আমার পরীক্ষার আগে কোনো প্রস্তাব পাঠাবেন না কিন্তু। আচ্ছা, ওকে বাই। তোমার নাম কি? ইশরাত। আচ্ছা। কথাটা বলে ইশরাত চলে যাই। রিয়াজ হাবলা হয়ে মেয়েটির যাওয়া দেখছিল। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রিয়াজ দোকানের কাছে আসে। রিয়াজের মুখে একটা মুস্কি হাসি, পুরো আলাভোলা হয়ে গেছে। ডিভাইস যেমন হ্যাং হয় ঠিক তেমন। দোকানে ড্রাইভাররা রিয়াজকে এটা সেটা জিজ্ঞেস করে। রিয়াজ কোনো উত্তর না দিয়ে ওদের দিকে তাকিয়ে মুস্কি হাসে। এরপর 10 টাকা বিলের স্থানে একটা 100 টাকার নোট দোকানিকে দিয়ে বাড়ির দিকে হেঁটে চলে যাচ্ছে। দোকানিও ব্যাকুব, টাকা বেশি কেন দিল নিজেও জানে না। হাঁটতে হাঁটতে রিয়াজ পকেট থেকে ফোন বের করে। এরপর কালাম ভাইকে কল দিয়ে বলে,
ভাই, আমার চাকরির কাগজে আমার সিভিতে দেখলাম আমি এসএসসি পাস, কেমনে হইলাম? কালাম ভাই বলে, হঠাৎ এমন প্রশ্ন? বলেন না। ওটা ফেক সার্টিফিকেট, টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায়। টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায়? যাই বলেই তো কিনলাম। ঠিক আছে, এসএসসির পরে কোন ক্লাসে পড়ে মানুষ? ইন্টারে। কেন? আমি ইন্টারে ভর্তি হব, রাখি। কথাটা বলে রিয়াজ মুস্কি হাসতে হাসতে বাসার দিকে চলে যাই। একটি বন্ধ রুম। রুমের ঠিক মাঝে একটা মেয়ে বসে আছে, তার চুলগুলা ছেড়ে দেওয়া, সব চুল মেয়েটার মুখের উপর ঢেকে রাখা। মেয়েটির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা শয়তান। শয়তানের দেহের উচ্চতা বিশাল, পুরো সিলিংয়ে শয়তানের মাথা লেগে আছে। মেয়েটি চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে, আওলা ঝাওলা চুলে পুরো পাগলের মতো লাগছে। এদিকে পেছনে থাকা শয়তানটার চেহারা ছিল ভয়ানক, যেন পুরো মুখ তার পুড়ে গেছে। শয়তান পেছন থেকে মেয়েটির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায়, এরপর তার বিকৃত রূপ চেহারাটা নড়ে ওঠে। মুহূর্তে শয়তানটা তার মুখ খোলে, একদম রবারের মতো তার মুখটা বড় হতে লাগলো, যেন মেয়েটি পুরো তার মুখে ঢুকে যাবে। দেখতে দেখতে শয়তান এত বড় হা করেছে, যা সাধারণ একজন মানুষ দেখলে ভয়ে সেখানেই মারা যাবে। ধীরে ধীরে শয়তানটা তার মাথা নিচের দিকে নামায়, এরপর মেয়েটির মাথা বরাবর শয়তান তার মুখ এনে একটা লোভনীয় শব্দ ছাড়ে। মেয়েটি যেন কিছুই জানে না, সে নিস্তেজ হয়ে পড়ে রইল। দেখতে দেখতে শয়তানটা মেয়েটির মাথা তার মুখের ভেতর প্রবেশ করাতে থাকে। মেয়েটির কোনো রিয়াকশন নেই। আস্তে আস্তে শয়তান মেয়েটিকে গিলতে শুরু করলো। আচমকা লাফ মেরে ওঠে রিয়াজ। কি ভয়ঙ্কর ছিল স্বপ্নটা! রিয়াজের হাত পা কাঁপতে শুরু করে, কপালে ঘাম ঝরা শুরু হয়। বারবার চোখের সামনে মেয়েটির মাথা গিলে খাওয়া দৃশ্য ভাসছিল রিয়াজের। একটি বন্ধ রুম। রুমের ঠিক মাঝে একটি মেয়ে বসে আছে, তার চুলগুলা ছেড়ে দেওয়া, সব চুল মেয়েটির মুখের উপর ঢেকে রাখা। মেয়েটির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটি শয়তান। শয়তানের দেহের উচ্চতা বিশাল, পুরো সিলিংয়ে শয়তানের মাথা লেগে আছে। মেয়েটি চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে, আওলা ঝাওলা চুলে পুরো পাগলের মতো লাগছে। এদিকে পেছনে থাকা শয়তানের চেহারা ছিল ভয়ানক, যেন পুরো মুখ তার পুড়ে গেছে। শয়তান পেছন থেকে মেয়েটার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায়, এরপর তার বিকৃত রূপ চেহারাটা নড়ে ওঠে। মুহূর্তে শয়তানটা তার মুখ খোলে, একদম রবারের মতো তার মুখটা বড় হতে লাগলো, যেন মেয়েটি পুরো তার মুখে ঢুকে যাবে। দেখতে দেখতে শয়তানটা এত বড় হা করেছে, যা সাধারণ একজন মানুষ দেখলে ভয়ে সেখানেই মারা যাবে। ধীরে ধীরে শয়তানটার মাথা নিচের দিকে নামায়, এরপর মেয়েটির মাথা বরাবর শয়তানটার মুখ এনে একটা লোভনীয় শব্দ ছাড়ে। মেয়েটি যেন কিছুই জানে না, সে নিস্তেজ হয়ে বসে রইল। দেখতে দেখতে শয়তান মেয়েটির মাথা তার মুখের ভেতর প্রবেশ করাতে থাকে। মেয়েটির কোনো রিয়াকশন নেই। আস্তে আস্তে শয়তান মেয়েটিকে গিলতে শুরু করলো। আচমকা লাফ মেরে উঠল রিয়াজ। কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল! রিয়াজের হাত পা কাঁপতে শুরু করে, কপালে ঘাম ঝরা শুরু হয়। বারবার চোখের সামনে মেয়েটির মাথা গিলে খাওয়ার দৃশ্য ভাসছিল রিয়াজের। চারপাশে তাকানোর পর রিয়াজ দেখে সন্ধ্যা হয়ে গেছে। সেই সকালে এসে যে ঘুম দিল, এক ঘুমে উঠেছে সন্ধ্যায়। চোখ কসলাতে কসলাতে রিয়াজ ফোন হাতে নেয়, আর দেখে কালাম সাহেবের 36টা মিস কল। হুমড়ি খেয়ে রিয়াজ ফোন ব্যাক করে। কালাম সাহেব ফোন রিসিভ করে বললেন, সেই কখন থেকে কল দিচ্ছি, তাড়াতাড়ি আসো। কথাটা বলে কালাম ভাই কল কেটে দেন। রিয়াজ তাড়াহুড়া করে বিছানা থেকে ওঠে, এরপর জামা কাপড় নিয়ে রওনা করে হাসপাতালে। হাসপাতালের সামনে আসতে রিয়াজ দেখে চায়ের দোকানের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। ওনার সামনেই কালাম ভাই। রিয়াজ কালাম ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। কালাম ভাই রিয়াজকে দেখে বললেন, একটা সরকারি কলেজে তোমার ব্যাপারে কথা বলেছি। আমি তো এত ভালো বুঝি না এসব। জাফর ভাই তোমাকে সাহায্য করবে।
রিয়াজের সকালে রোমান্টিক মুড থাকলেও ব্যাপারটা এখন অন্যভাবে নিচ্ছে। যে ঠিকমতো বর্ণমালাও জানে না সে কি কলেজে পড়বে, কিন্তু কথা যেহেতু দিয়েছে তখন তো কিছু করার থাকে না। এখন রিয়াজকে পড়াশোনা শুরু করতে হবে, কোনো প্রাইভেট টিচার খোঁজা জরুরি। ওদের সামনে দাঁড়িয়ে রিয়াজ এসব ভেবে যাচ্ছে। এদিকে লোকটা কালাম ভাইকে টাকার সংখ্যাটা জানিয়ে দেয়। যেহেতু ফেক সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে হবে তাই চার্জ একটু বেশি নিবে। কালাম ভাইও চায় রিয়াজ পড়াশোনা করুক, তাই উনি লোকটার কথাই সাই দেয়। কথোপকথনের মাঝে কালাম রিয়াজ ভাইকে বলে, হাসপাতালে একজন রোগী আছে, 7টার দিকে তোমার ডিউটি, রোগীকে তার বাড়ি দিয়ে আসতে হবে। আচমকা কালাম ভাইয়ের কথা শুনে রিয়াজ চমকে ওঠে। কালাম ভাই কিছুটা আঁচ করেন যে রিয়াজ চিন্তিত আছে। রিয়াজ তবুও মিথ্যা একটা হাসি দিয়ে বলে, শহরের বাহিরে। রিয়াজের কথায় কালাম ভাই বলে, না, ঢাকাতেই। রিয়াজ কালাম ভাইয়ের কথায় সম্মতি জানাই। কালাম ভাই লোকটাকে বিদায় দিয়ে হাসপাতালে চলে যান। রিয়াজ চায়ের দোকানে বসে একটা চা আর একটা সিগারেট ধরাই। 7:32। অফিসের বস রিয়াজকে কল দিয়ে সে রোগীকে নিয়ে যেতে বলে। রিয়াজ কলটা কেটে চলে আসে হাসপাতালে। গেটের সামনে প্রবেশ করতেই রিয়াজ দেখে ইশরাত একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে বের হচ্ছে। রিয়াজের তো চোখ কপালে, এই মেয়ে এখানে কেন? রিয়াজ কিছু বুঝে ওঠার আগেই ইশরাত বলল, ধরেন না কেন, দাদিকে গাড়িতে তুলুন। রিয়াজ সকালের মতো আবার হ্যাং হয়ে যায়। পুরো পৃথিবী যেন ঝাপসা হয়ে গেছে। শুধু ইশরাতকে স্পষ্ট দেখে রিয়াজ। ইশরাত আবার ডাক দিয়ে বলে, অ্যাম্বুলেন্সের দরজা খোলেন। এইবারে ডাকে রিয়াজের হুঁশ আসে। পেছনে তাকিয়ে দেখে ইশরাত অলরেডি অ্যাম্বুলেন্সের কাছে চলে গেছে। তার মানে রিয়াজ এতক্ষণ ইশরাতকে তার সামনে স্লো মোশনে কল্পনা করে যাচ্ছিল। তাড়াহুড়ো করে রিয়াজ দৌড়ে এসে দরজা খোলে। ইশরাত তার দাদিকে অ্যাম্বুলেন্সের সিটে শুইয়ে দিয়ে আবার বের হয়। রিয়াজ পেছনেই দাঁড়িয়ে আছে। ইশরাত রিয়াজকে বলে, দরজা বন্ধ করেন আর সামনে আসুন। রিয়াজ তো হতবাক, এই মেয়ে দাদির সাথে না বসে রিয়াজের পাশে বসবে। খুশিতে রিয়াজ দরজা বন্ধ করে চলে আসে সামনে। ইশরাত আগে থেকে গিয়ে অ্যাম্বুলেন্সের সামনে বসে আছে। রিয়াজ নিজের সিটে বসে অ্যাম্বুলেন্স চালু করতে ইশরাত বলে, হাতিঝিলের দিকে যান। রিয়াজ ইশরাতের কথা শুনে বলে, আপনার বাসা ওখানে? ইশরাত রিয়াজের দিকে ব্রুকুসকে তাকিয়ে বলে, কেন, কাগজে দেখেননি? বাসা মিরপুরেই, আপনি হাতিঝিলে যান। যেহেতু পড়তে পারে না তাই রিয়াজ আর কোনো কথা না বলে অ্যাম্বুলেন্স চালাতে শুরু করে। যদিও রিয়াজ প্রশ্ন করতে চেয়েছে, কিন্তু মূল বিষয় রিয়াজ লজ্জা পাচ্ছে। 28 মিনিট বাদে অ্যাম্বুলেন্স হাতিঝিলে আসে। লেকের পাশে যে রাস্তা সেখানে রিয়াজ অ্যাম্বুলেন্স দাঁড় করায়। ইশরাত পুরো পথে একটা কথাও বলেনি। রিয়াজও শরমে বলেনি কিছু। অ্যাম্বুলেন্স দাঁড় করানোর পর ইশরাত বলে, নেমে আসুন। রিয়াজ শুধু ইশরাতের দিকে তাকিয়ে থাকে। ইশরাত গাড়ি থেকে নেমে চলে যায় লেকের পাড়ে। পেছন পেছন রিয়াজও আসে। ইশরাত লেকের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ল্যাম্পপোস্টের আলোর ছিটকা সোজা ইশরাতের মুখে। বাতাসে ইশরাতের চুলগুলো হাওয়ায় হেলে দুলে যাচ্ছে। রিয়াজ যেন ডুব দিতে যায় এই রূপে। কিন্তু রিয়াজের মুডকে গোল্লাই দিয়ে ইশরাত বলে, আমার মা বাবাকে আমি জানি না, কোনোদিন দেখিও নি। আমার পরিবারে যারা আছেন এরা নাকি আমার মা বাবা না। আপনার সাথে যে জিনদের দেখা হলো ওরা আমাকে ছোট থেকে আগলে রেখেছে, কখনো আমার বিপদ আসেনি। ওনারাই আমাকে রক্ষা করে। আর ওই জিনদের কথা শুধুমাত্র আমি জানতাম, এখন আপনিও জানেন। কিন্তু বর্তমানে আমার মা বাবার পরিচয় যারা আছেন এরা আমার আসল পরিবার না হলেও নিজের সন্তানের মতো মানুষ করেছে আমাকে। ওনারা জানেও না যে আমি সব সত্যটা জানি। জিনের ব্যাপারে ওদের বলিনি কিছু। গতকাল রাতে জিন চাচা আমাকে বলার পর আমি আপনার কাছে গিয়েছি ঠিকই, কিন্তু আপনার অবস্থান দেখে আমি কিছুটা হতাশ হয়েছি। জানি না কেন জিন চাচা আপনাকে চয়েস করেছে, কিন্তু আমার বর্তমান পরিবার আপনাকে কখনো মেনে নেবে না। প্রথমত আমি জানি আপনার সার্টিফিকেট ফেক। দ্বিতীয়ত আপনি মাত্র কলেজে ভর্তি হচ্ছেন। তৃতীয়ত আপনি একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার। এতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার পরিবারকে তো রাজি করাতে হবে। আপনি এই অ্যাম্বুলেন্স ছেড়ে দিন, আমি আপনাকে পড়াশোনা শেখাবো। একদমই ইশরাত কথাগুলা বলে।
রিয়াজ ইশরাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে কখনো মূর্খ বলতে রিয়াজের গায়ে লাগেনি, কিন্তু ইশরাতের মুখে কথাটা শুনে আজ রিয়াজ উপলব্ধি করে মূর্খের দাম সামান্য, বলতে গেলে একটুও নেই। ইশরাত ভালোভাবে খেয়াল করে দেখে রিয়াজের চোখে পানি জমাট বেঁধেছে। ইশরাত রিয়াজের এই হাল দেখে এক দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। রিয়াজ ইশরাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে কখনো মূর্খ বলতে রিয়াজের গায়ে লাগেনি, কিন্তু ইশরাতের মুখে কথাটা শুনে আজ রিয়াজ উপলব্ধি করে মূর্খের দাম সামান্য, বলতে গেলে একটুও নেই। ইশরাত ভালোভাবে খেয়াল করে দেখে রিয়াজের চোখে পানি জমাট বেঁধেছে। ইশরাত রিয়াজের এই হাল দেখে এক দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর রিয়াজ ইশরাতকে ছেড়ে দেয়। তারপর বলে, দাদি অসুস্থ, তাকে বাসায় নিতে হবে। রিয়াজের কথা শুনে ইশরাত হাসতে হাসতে বলে, আরে দাদি ঠিক আছে, প্রতি মাসে ওনার চেক আপ করা লাগে, অ্যাম্বুলেন্স লাগে না। আমি এই কারণে অ্যাম্বুলেন্স নিলাম যাতে আপনাকে কাছে থেকে পাই। ইশরাতের কথা শুনে রিয়াজ মুচকি হেসে বলে, রাত হচ্ছে, চলো বাসায় দিয়ে আসি। ইশরাত আর কথা বাড়ায়নি। অ্যাম্বুলেন্সে উঠে দুজনে গল্প করতে করতে মিরপুর চলে আসে। ইশরাতের বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে রিয়াজ বলে, এটাই তো। ইশরাত হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। রিয়াজ অ্যাম্বুলেন্স থেকে নেমে ইশরাতকেও বের করে। এরপর পেছনের ঢাকনা খুলে দাদিকে বের করে। যেহেতু তৃতীয় তলায় ইশরাতের বাসা, তাই ইশরাত নিজেই রিকোয়েস্ট করে দাদিকে উপরে দিয়ে আসার জন্য। রিয়াজ ইশরাতের কথা মতো দাদিকে ধরে উপরে নিয়ে আসে। তৃতীয় তলায় বাসার সামনে এসে কলিং বেল দিতেই ইশরাতের বাবা এসে দরজা খোলে। টাকমাথাওয়ালা একজন লোক, দেখতেও কেমন জানি। রিয়াজকে তিনি মানুষ বলে মনেই করেনি। অ্যাম্বুলেন্স ড্রাইভার যেন পথের ফকির। উনি দাদিকে ধরে ইশরাতকে বলে, দরজা বন্ধ করে গোসল করে আই, এসব লোকেদের উপরে তোলার কি দরকার। উনার কথাটা রিয়াজের একেবারে বুকে যেয়ে লাগে। ইশরাত কিছুটা লজ্জা পাই, তবুও বাবার হুকুম পালন করার জন্য দরজা বন্ধ করে দেয়। রিয়াজের উঠে যায় মাথায় রক্ত। ওখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাই আর নেমে আসে নিচে। অ্যাম্বুলেন্সে উঠে রিয়াজ পুরো গতিতে হাসপাতালের দিকে রওনা করে। ইচ্ছে করলে রিয়াজ ওই টাকলার মাথা ওখানেই ফাটিয়ে দিতে পারত, কিন্তু ইশরাতের বাবা বলে সবটা হজম করে নাই। অনেকটা ক্রোধ নিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্স চালাতে থাকে। 4 ঘন্টা পর শাহরুখ এসে রিয়াজের পাশে বসে বলে, কি রিয়াজ ভাই, মন খারাপ কেন? তখন থেকে দেখছি সিগারেট খেয়ে যাচ্ছেন। কেন, এতদিন অন্য কিছু খেয়েছি নাকি? না মানে আজ একটু বেশি খাচ্ছেন। মেয়েটি কে ভাই? সবাই বলে যাচ্ছে অনেক ভালো মেয়ে পটিয়েছেন। আমাকে পটিয়েছে, আমি না। তবে আমি অনেক মুভিতে দেখতাম অশিক্ষিত ছেলেদের সাথে শিক্ষিত মেয়েরা টাইম পাস করে। ওরা নিজেরাই আসে আবার নিজেরাই চলে যায়। এখানে কি মুভি চলে? এটা বাস্তব জীবন, মুভি না। মুভি তৈরি করা হয় বাস্তব জীবন থেকেই। এগুলা বলার জন্য এখানে এসেছিস? না ভাই, রাগ করেন না। মেয়েটাকে দেখতে নাকি বড়লোক লাগে? আপনিই বলেন, ওরা আপনাকে মানবে? আমি তো বলবো আপনিও টাইম পাস করেন, বিয়ের আশা করিয়েন না। পরে আপনাকে কষ্ট পেতে দেখলে আমারই খারাপ লাগবে। শাহরুখের কথায় উত্তর না দিয়ে রিয়াজ বসা থেকে উঠে যায়। এরপর দোকান থেকে কিছুটা দূরে গিয়ে কল দেয় কালাম ভাইকে। পরদিন থেকে শুরু হয় রিয়াজের স্টাডি। কালাম ভাইয়ের সাথে আলাপ করে রিয়াজ কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। বন্ধুদের সাহায্য নিয়ে শুরু করে অনলাইন ক্লাস। এছাড়া ইউটিউব চ্যানেলগুলোতে বর্ণমালা শিক্ষা শুরু করে। ডিউটি চলাকালীন অডিও শিক্ষা, আর ডিউটি ছাড়া ভিডিও। অ্যাম্বুলেন্স চালাই আর নিজের পড়াশোনায় শ্রম শুরু করে রিয়াজ। যেটি তার বাচ্চাকালে করার কথা, তাই এখন 20 বছর বয়সে এসে করছে। এইভাবে কেটে যায় 3 মাস। 3 মাস পর রিয়াজের নাম্বারে একটা কল আসে। রিয়াজ কল রিসিভ করতেই বস বলে, ইশরাতের বাবা মারা গেছে। তুমি যে মেয়েটাকে পছন্দ করো, ওর বাবা, হাসপাতালে আসো। আমি চাই তুমি তোমার শ্বশুরের লাশ দিয়ে আসো। কথাটা শুনে রিয়াজ কষ্ট পাওয়ার চেয়ে সুখ বেশি পেয়েছে। এই টাকলা ছিল রিয়াজের বাধা। সবচেয়ে বড় কথা, টাকলার লাশ রিয়াজকেই নিতে হবে। সেদিন রিয়াজ এতই হ্যাপি ছিল যে লাশ নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে ডিজে গান চালিয়ে দেয়। যদিও শাহরুখ আর রিয়াজ ছাড়া অ্যাম্বুলেন্সে ছিল না কেউ। এইভাবে কেটে যায় আরো কদিন।
রিয়াজ আর ইশরাতের প্রেম জমতে থাকে। ইশরাতের বাবার বিজনেস ডাউন হতে থাকে। উনি মরার পর ওনার বিজনেস পার্টনাররা অনেক কিছু দখল করে নেয়। এতে হয়ে যায় দুর্বল ইশরাতের পরিবার। ইশরাতের মা নামাজি মানুষ। এসব বিজনেস সম্বন্ধে ওনার তেমন আইডিয়া নেই। বিজনেস ডাউন খেয়ে যাওয়ায় অবশেষে ইশরাতের মা ইশরাতকে নিয়ে ওনার বাবার বাড়িতে চলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে রিয়াজ ইশরাতের মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়, আর উনিও রাজি হয়ে যায়। যেহেতু ছেলে জব করে আবার পড়াশোনাও চলে, ইশরাতের মা এতে রাজি না হবার কোনো কারণ নেই। শুরুতেই বললাম উনি নামাজি মহিলা, অর্থলোভী না, ছেলে ভালো চায় শুধু। এদিকে দিনরাত এক করে রিয়াজ পড়াশোনা চালায়। ইন্টার প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট ভালো এসেছে দেখে কালাম ভাই সহ হাসপাতালের সবাই বেশ খুশি হয়। রিয়াজ সিদ্ধান্ত নিয়ে নেয় সে পড়াশোনায় ফোকাস করবে। এদিকে গ্রাম থেকেও ভাই ভাবি আর ভাতিজাকে রিয়াজ শহরে নিয়ে আসে। যদিও সংসার তেমন বড় না, তাই রিয়াজ কয়েকটা টিউশনই হাতে নিয়েই সংসার ধরে। অ্যাম্বুলেন্স জবের সমান পায় না, কিন্তু মাসে টিউশনির 15,000 টাকা দিয়েই রিয়াজ সংসার চালিয়ে নেয়। এদিকে কালাম ভাই, ইশরাত, শাহরুখ ওরাও মাঝে মাঝে আসে। রিয়াজকে আর্থিকভাবে নানান সাহায্য ওরাও করে যাচ্ছিল। ইন্টারে ফাইনাল এক্সাম দিয়ে রিয়াজ আরো ভালো রেজাল্ট এনেছে। এদিকে ইশরাতের মা নিজেই রিয়াজের ভাবির সাথে আলাপ করে, আর রিয়াজ এবং ইশরাতের বিয়েটাও করিয়ে দেয়। সব ঠিকঠাক থাকলেও ওই বছরে রিয়াজের বড় ভাইও মারা যায়। রিয়াজ যেন কদিনের জন্য পাগল হয়ে যাচ্ছিল। সব শেষে রিয়াজ নিজেকে শক্ত করে আর সংসারের হাল ধরে। তবে এইবার একজন না, রিয়াজের সাথে ইশরাতও আছে। সবই ঠিক ছিল, কিন্তু একদিন আচমকা রিয়াজের ঘুম ভেঙে যায়। গভীর রাত, রিয়াজ একটু গড়াগড়ি করে ইশরাতকে জড়িয়ে ধরে ঘুমাতে যাবে, তখনই হাতিয়ে দেখে ইশরাত নেই। রিয়াজ তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দেখে ইশরাত রুমের মাঝে দাঁড়িয়ে আছে, ঠিক রিয়াজের দিকে তাকিয়ে। রিয়াজ ইশরাতের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ওখানে কেন তুমি, আর এইভাবে তাকিয়ে আছো কেন? রিয়াজের শ্বাস শোনা মাত্রই ইশরাত সেখানেই জ্ঞান হারায়। পরের দিন রিয়াজ ইশরাতকে সবটা বলে, কিন্তু ইশরাতের ভাষ্যমতে রাতের কিছুই তার মনে নেই, অর্থাৎ ইশরাত কিছুই জানে না। রিয়াজ কালাম ভাইকে কল দিয়ে সবটা জানায়। কালাম ভাই হামজার সাথে আলাপ করে জানাবেন বলে কল কেটে দেয়। তবে কথায় আছে, বিপদ আসলে যেন তার বংশ নিয়ে আসে। কালাম ভাই আবার কল করে জানায় হামজা মারা গেছে। রিয়াজ হতাশ হলেও হাল ছাড়েনি। অন্য একটা কবিরাতের থেকে তাবিজ এনে ইশরাতকে দেয়, কিন্তু ঘুরে ফিরে কাহিনী একই। কবিরাজের দেওয়া তাবিজ গলায় রেখেই ইশরাত গভীর রাতে রুমের মাঝে দাঁড়িয়ে থাকে। পরপর রিয়াজ অনেক কবিরাজ দেখায়, কিন্তু কেউ কোনো সঠিক ফলাফল দেয়নি। 10 দিন পর প্রতিদিনই ইশরাত রুমের মাঝে দাঁড়িয়ে থেকেছে, আর রিয়াজের গলার শ্বাস শুনে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। টানা 10 দিন পর ঘটে ভিন্ন কিছু। রিয়াজ গভীর রাতে উঠে দেখে ইশরাত রুমে নেই, অর্থাৎ অন্যদিন তো রুমে থাকে, আজ তাকে রুমে দেখা যাচ্ছে না। এই সময় ইশরাত 2 মাসের গর্ভবতী। রিয়াজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রিয়াজ এক লাফে উঠে দেখে দরজা খোলা। দরজার বাহিরে এসে রিয়াজ দেখতে পাই ইশরাত কয়েকটি তেলাপোকা কামড়ে কামড়ে খাচ্ছে, আরো কয়েকটা তেলাপোকা ইশরাতের হাতে। রিয়াজকে দেখে ইশরাত দাঁত বের করে একটা মুস্কি হাসি দেয়, এরপরেই অজ্ঞান। রিয়াজ ভয় পেতে শুরু করে। কয়েক শত কবিরাজ দেখাই, কিন্তু কাজ হয় না। ভার্সিটিতে রিয়াজের 3 জন বন্ধু হয়, রাহুল, আবির আর রোহান। ওদের রিয়াজ কিছু বলতেও পারে না, যেহেতু নিজের আইডেন্টিটি হাইড রাখে রিয়াজ। এদিকে ইশরাতের অবস্থাও দিন দিন বাজে হতে থাকে। আরো 1 মাস পর একটি বন্ধ রুম। রুমের ঠিক মাঝে একটা মেয়ে বসে আছে, তার চুলগুলো ছেড়ে দেওয়া, সব চুল মেয়েটার মুখের ওপর ঢেকে রাখা। মেয়েটির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা শয়তান। শয়তানের দেহের উচ্চতা বিশাল, পুরো সিলিংয়ে শয়তানের মাথা লেগে আছে। মেয়েটি চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে, আওলা ঝাওলা চুলে পুরো পাগলের মতো লাগছে। এদিকে পেছনে থাকা শয়তানটার চেহারা ছিল ভয়ঙ্কর, যেন পুরো মুখ তার পুড়ে গেছে। শয়তান
পেছন থেকে মেয়েটির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকাই। এরপর বিকৃত চেহারাটা নড়ে ওঠে। মুহূর্তে শয়তানটা তার মুখ খোলে। একদম রবারের মতো তার মুখটা বড় হতে লাগলো, যেন মেয়েটি পুরো তার মুখে ঢুকে যাবে। দেখতে দেখতে শয়তান এত বড় হা করেছে যা সাধারণ একজন মানুষ দেখলে ভয়ে সেখানেই মারা যাবে। ধীরে ধীরে শয়তানটা তার মাথা নিচের দিকে নামাই। এরপর মেয়েটির মাথা বরাবর শয়তান তার মুখ এনে একটা লোভনীয় শব্দ ছাড়ে। মেয়েটি যেন কিছুই জানে না, সে নিস্তেজ হয়ে বসে রইল। দেখতে দেখতে শয়তান মেয়েটির মাথা তার মুখের ভেতরে প্রবেশ করাতে থাকে। মেয়েটির কোনো রিয়াকশন নেই। আস্তে আস্তে শয়তান মেয়েটিকে গিলতে শুরু করলো। সমাপ্ত। এই সিরিজ এখানেই শেষ। অ্যাম্বুলেন্সের রহস্য নিয়ে যা ছিল তা এই সিরিজে তুলে ধরা হয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবন কেমন হয় শুধুমাত্র সেটির উপর ছিল এই গল্প। রিয়াজ এখন অ্যাম্বুলেন্স ছেড়ে সংসার ধরেছে। এই গল্পের মূর্খ রিয়াজ এখন শিক্ষিত, তাই পরের জীবনটা লেখা হয়েছে সিরিজ 2-তে, অর্থাৎ সিজন 2-তে। সিজন 2-র নাম তান্ত্রিক রিয়াজ। যারা সিজন 2 চান তারা কমেন্ট করুন। আমি সিজন 2 তখন নিয়ে আসব যখন আপনারা সিজন 2 চাইবেন, এবং সিজন 2 সিজন 1-এর থেকে আরো বেশি ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং রহস্যময়। তো পুরো গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সিজন 1 আপনাদের হতাশ করেনি, এবং পাশাপাশি আরো যে সিজনগুলো আছে সেগুলো আপনাদের হতাশ করবে না। তো আজকে অন্তত কমেন্ট করতে কেউ ভুলবেন না, একটা করে কমেন্ট এবং লাইক করে দিবেন। সাইলেন্ট অডিয়েন্স যারা আছেন তাদের কাছে আমি স্পেশালি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আজকে অন্তত লাইক কমেন্ট করে দিবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং টিকটক থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ একটু কপি লিঙ্ক করে দিবেন। কেউ খালি হাতে যাবেন না, প্রত্যেককে অন্তত 3টা করে কপি লিঙ্ক করে দিয়ে যান। আর যদি সিজন 2 চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাকে যে আপনারা সিজন 2 চান, তাহলেই কিন্তু আমি সিজন 2 নিয়ে কাজ শুরু করব, এবং সেটাও খুব দ্রুত, কাল বা পরশু। তো আমার প্রিয় অডিয়েন্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী সিজনে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুমন অন ফায়ারের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।